কেন চাকরি করে দ্রুত গতিতে ইনকাম বা আয় বৃদ্ধি করা সম্ভব নয়? কিভাবে চাকরি আমাদের পটেনশিয়াল বা সম্ভাবনাকে দাবিয়ে রাখে? ইনকাম বা আয় দ্রুত গতিতে বৃদ্ধি করতে কিংবা লিমিটলেস ইনকাম সোর্স তৈরি করতে আমাদের কি করা উচিত? তোমার কাছে কি এই কোয়েশ্চেনগুলোর আনসার রয়েছে? যদি না থাকে তাহলে আমার সঙ্গেই থাকো ভিডিওটির শেষ পর্যন্ত। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটি একটি ফান্ডামেন্টাল বা মৌলিক বিষয় নিয়ে, যেটি সবার জন্য জানা আবশ্যক, স্পেশালি তুমি যদি তরুণ বা তরুণী হও এবং স্টাডিরত অবস্থায় থাকো। কারণ এই ভিডিওটি তোমাকে একটি নিউ পার্সপেক্টিভ দিবে কিংবা তোমার জন্য একটি নতুন দিক উন্মোচন করবে, যেটি তোমাকে তোমার লাইফের গোল বা লক্ষ্য নির্ধারণ করতে এবং ডিসিশন মেকিংয়ে সাহায্য করবে। এই ভিডিওতে আমি আলোচনা করব কেন চাকরি করে ধনী হওয়া সম্ভব নয় এবং চাকরি কিভাবে তোমাকে দাসে পরিণত করে। এছাড়াও আমি তোমার সাথে 5টি পাওয়ারফুল সিস্টেম শেয়ার করব, যেগুলো ইউজ করার মাধ্যমে তুমি তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিংবা আর্থিক অবস্থা চিরতরের জন্য পরিবর্তন করে ফেলতে পারো। সো উইদাউট ফার্দার টকিং, লেটস গেট স্টার্টেড। কেন চাকরি করে দ্রুত গতিতে ইনকাম বৃদ্ধি করা সম্ভব নয়? এর কারণ হচ্ছে চাকরি টাইম মানি ট্র্যাপ বা সময় টাকা ফাঁদের সাথে সম্পৃক্ত। তো সময় টাকা ফাঁদ কি? এটি হচ্ছে সময়ের বিনিময়ে টাকা উপার্জন করা। অর্থাৎ তুমি তোমার সময়কে সেল করবে এবং তার বিনিময়ে তোমাকে পে করা হবে। এই অ্যাপ্রোচের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি খুবই সীমাবদ্ধ। কারণ তোমার কাছে প্রতিদিন 24 ঘন্টা সময় থাকে এবং এই 24 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে নিত্য প্রয়োজনীয় অত্যাবশ্যক কাজগুলো করতে হয়, যেমন খাওয়া দাওয়া, ঘুমানো, পরিবারের সাথে সময় কাটানো এটসেট্রা। সো ইভেন যদি তুমি কঠোর পরিশ্রমীও হও, তুমি কিন্তু 15 ঘন্টার চেয়ে বেশি কাজ করতে পারবে না। সো তুমি যদি প্রতিদিন 15 ঘন্টা কাজ করো এবং তোমার প্রতি ঘন্টায় বেতন যদি হয় 200 টাকা, তাহলে তোমার প্রাত্যহিক আয় হবে 3000 টাকা। আর এই 3000 টাকা হচ্ছে তোমার লিমিটেশন। তুমি এর থেকে বেশি আয় করতে পারবে না, কারণ তোমার দ্বারা 15 ঘন্টার চেয়ে বেশি কাজ করা সম্ভব নয়। আবার যদি তুমি মান্থলি ওয়ার্ক করো এবং তোমার মাসিক বেতন হয় 50,000 টাকা, তাহলে তোমার অ্যানুয়াল বা বার্ষিক ইনকাম হবে 6 লক্ষ টাকা। এখানে কিন্তু 6 লক্ষ টাকা হচ্ছে তোমার লিমিটেশন। তুমি এর থেকে বেশি আয় করতে পারবে না, কারণ তোমার কাছে বছরে 12 মাস সময় রয়েছে। তুমি কিন্তু এই 12 মাসকে 15 মাসে কিংবা 20 মাসে কনভার্ট করতে পারবে না। সো তুমি যদি একটু চিন্তা করো তাহলে দেখতে পাবে তোমার ওয়ার্ক বা জব কিন্তু তোমার সময়ের সাথে রিলেটেড। যেহেতু তোমার সময় সীমিত, সেহেতু তোমার ইনকাম বা আয়ও কিন্তু সীমিত। এখন আমরা দেখব কিভাবে চাকরি আমাদের দাসে পরিণত করে। যখন তুমি একটি কোম্পানিতে কাজ করো, তোমাকে কিন্তু ওই কোম্পানির রুলস এবং রেগুলেশনগুলোকে ফলো করতে হয় এবং তোমার ওয়ার্কিং আওয়ার্স কিংবা কাজের সময় ওই কোম্পানি থেকেই নির্ধারণ করে দেওয়া হয় এবং তোমাকে এটা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে হয়। তাছাড়া তুমি যখন কোম্পানিতে কাজরত অবস্থায় থাকো, তোমাকে কিন্তু তোমার বস কিংবা তোমার উচ্চ পর্যায়ের কলিগদের অর্ডার কিন্তু শুনতে হয়। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার ফ্রিডম বা স্বাধীনতা নেই। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি যখন কোনো একটি জব করো, তুমি কিন্তু তোমার জন্য কাজ করো না, তুমি কাজ করো তোমার কোম্পানির ফাইন্যান্সিয়াল গোল বা লক্ষ্য অর্জনের জন্য। তার বিনিময়ে তোমাকে জাস্ট একটা স্যালারি প্রদান করা হয়। এখন এটা কিভাবে স্লেভারি বা দাসত্বের সাথে রিলেটেড? সো আগেকার দাসীরা কি করতো? ওরা ওদের মালিকের হয়ে কাজ করতো এবং এর বিনিময়ে ওদেরকে খাবার, বাসস্থান এবং পোশাকের ব্যবস্থা করে দেওয়া হতো। তো এখনকার যারা আমরা জব করি, আমরা আমাদের কাজের বিনিময়ে একটা স্যালারি পাই এবং এই স্যালারি দিয়ে আমরা কি করি? আমরা খাবার কিনি, পোশাক কিনি এবং বাসস্থানের ব্যবস্থা করি। তো হোয়াই ইজ দ্য ডিফারেন্স? মানে আগেকার যারা মালিক ছিল তারা ডিরেক্টলি খাবার, পোশাক এবং বাসস্থান দিত, আর এখনকার এরা স্যালারি দেয় এবং তার বিনিময়ে সেম কাজ করা হয়। তো এজন্য এটাকে এক প্রকার স্লেভারি বা দাসত্ব বলা হয় এবং অনেকেই এটাকে মডার্ন স্লেভারি বা আধুনিক দাসত্ব বলে থাকেন। এখন আমি তোমার সাথে 5টি পাওয়ারফুল সিস্টেমস বা পদ্ধতি শেয়ার করব, যেইগুলো প্রয়োগ করার মাধ্যমে চাকরি নামক দাসত্ব থেকে মুক্ত হয়ে তুমি তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সব সময়ের জন্য ইমপ্রুভ করে ফেলতে পারো। সো লেটস ডাইভ ইন। প্রথম সিস্টেমটি হচ্ছে রেন্টাল সিস্টেম বা ভাড়া পদ্ধতি। এই পদ্ধতি হচ্ছে সম্পদ ওন করা এবং এগুলোকে ভাড়া দেওয়ার মাধ্যমে আয় করা। ধরো তোমার একটি বাড়ি আছে এবং তুমি এটিকে ভাড়া দিলে
এবং এর বিনিময়ে তোমার মাসিক একটি রেগুলার ইনকাম হয়। এখানে শুধু বাড়ি নয়, তুমি গাড়ি, ক্যামেরা, বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি তুমি ভাড়া দিতে পারো। সো এই পদ্ধতির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বা সুবিধা হচ্ছে এই পদ্ধতি একটি প্যাসিভ ইনকাম সোর্স। তো প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যেগুলো করার জন্য তোমাকে সক্রিয়ভাবে পরিশ্রম করতে হয় না। অর্থাৎ একটি কাজ একবার করে ফেলার পর ওই কাজ থেকে বারবার আয় আসে। তো রেন্টাল ইনকাম এটি কিন্তু প্যাসিভ ইনকামের আওতায় পড়ে। এটি অ্যাকচুয়ালি 90% ওই প্যাসিভ ইনকাম। অর্থাৎ তুমি যদি একটি বাড়ি একবার ভাড়া দিয়ে ফেলো, তারপর কিন্তু এর জন্য আর তোমাকে বেশি কাজ করতে হয় না, হয়তো মাঝে মধ্যে তোমাকে দেখাশোনা করতে হয়, দ্যাটস ইট। কিন্তু এই পদ্ধতির সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা হচ্ছে এই পদ্ধতি ক্রিয়েট করতে গেলে তোমার কাছে প্রপার্টি বা সম্পদ থাকতে হবে, অথবা সম্পদ কেনার মতো টাকা থাকতে হবে। তাই এই পদ্ধতি সবার জন্য নয়। সো যদি তোমার কাছে সম্পদ থাকে, প্রপার্টি থাকে, তাহলে তুমি অবশ্যই এই পদ্ধতিটা ইউজ করতে পারো। এখানে আমি আরেকটি পার্টিকুলার দিক নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশি যারা প্রবাসে থাকেন, স্পেশালি যারা ইউরোপ কান্ট্রিগুলোতে থাকেন, তারা যখন ইউরোপে আসেন তাদের মধ্যে বেশিরভাগেরই একটি প্রবণতা থাকে যে তারা কয়েক বছর কাজ করবেন এবং কিছু টাকা সেভ করবেন, তারপর এই সেভিংস দিয়ে তারা একটি ব্যবসা করবেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটি হয় একটি রেস্টুরেন্ট। সো এখানে প্রবলেমটা হচ্ছে যে ওই লোকটা হয়তো আগে 8 ঘন্টা কাজ করতো যখন জব করতো, কিন্তু এখন উনি 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করছেন। সো ওর কাছে কোনো ফ্রি টাইম থাকে না। সো এই ক্ষেত্রে যদি আমরা রেন্টাল সিস্টেম বা ভাড়া পদ্ধতি ইউজ করতাম, তাহলে কিন্তু আমরা আরো অনেক বেশি লাভবান হতে পারতাম। যেমন ওই লোকটা যদি একটি রেস্টুরেন্ট ওপেন না করে, ওই তার সেভিংস এবং আরো হয়তো একটি লোন এড করে ও যদি একটি অ্যাপার্টমেন্ট বা বাড়ি কিনতো এবং এটিকে ভাড়া দিত, তাহলে কিন্তু ওর একটি মাসিক প্যাসিভ ইনকাম সোর্স তৈরি হতো, এবং ও কিন্তু মাসিক ইনকাম দিয়ে ও লোনটা পরিশোধ করতে পারতো, এবং সাথে সাথে ওর কিছু বেনিফিটও হতো। তাছাড়া কয়েক বছর পর এই বাড়ি কিংবা অ্যাপার্টমেন্টটি ওর নিজস্ব হয়ে যেত, কারণ লোনটা শেষ হয়ে যেত। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওর কাছে অনেক বেশি ফ্রি টাইম থাকতো, এবং ওই ফ্রি টাইমটা কিন্তু ও অন্য একটি ইনকাম সোর্স তৈরি করার জন্য কাজে লাগাতে পারতো। সো তোমার যদি সিচুয়েশন সেম হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি এই রেন্টাল সিস্টেম বা ভাড়া পদ্ধতি নিয়ে ভাবতে পারো। এখন আমি কথা বলবো দ্বিতীয় সিস্টেম বা পদ্ধতি নিয়ে। এটি হচ্ছে কম্পিউটার বা সফটওয়্যার সিস্টেম। সো কম্পিউটার বা সফটওয়্যার সিস্টেমটা কি? এটি হচ্ছে এমন কিছু ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা যেগুলো বারবার বিক্রি করা সম্ভব। তো ডিজিটাল প্রোডাক্টগুলোর মধ্যে কি কি রয়েছে, যেমন ইমেজ, মিউজিক, সাউন্ডস কিংবা সফটওয়্যার অ্যাপ্লিকেশন এটসেট্রা। তো এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধাগুলো হচ্ছে যে এই পদ্ধতি অনেক বেশি গ্রো করে, এটা কিন্তু সারা বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে পৌঁছানো সম্ভব। তাছাড়া তুমি যখন একটি প্রোডাক্ট তৈরি করবে, এই একটি প্রোডাক্ট কিন্তু বারবার বিক্রি করা সম্ভব। এবং লাস্ট নট দ্য লিস্ট, তুমি যখন একটি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করো এবং এটিকে ইন্টারনেটে আপলোড করে দাও, তারপর কিন্তু তোমাকে অনেক বেশি কাজ করতে হয় না। সো এটা কিন্তু তোমার জন্য একটা প্যাসিভ ইনকাম সোর্স হতে পারে। যেমন ধরো একজন ডেভেলপার একটি গেমিং অ্যাপ তৈরি করছে, একবার এটি তৈরি করার পর এবং লঞ্চ করার পর ওকে কিন্তু এটা নিয়ে আর বেশি কাজ করতে হয় না, মাঝে মধ্যে হয়তো এটাকে আপডেট করতে হবে, দ্যাটস ইট। কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সারা বিশ্বব্যাপী ধীরে ধীরে ছড়িয়ে যেতে পারে, এবং ওর জন্য এটা একটি পার্মানেন্ট ইনকাম সোর্স হয়ে উঠতে পারে। কিন্তু এই সিস্টেমের সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে তোমাকে অবশ্যই স্কিলফুল হতে হবে, তোমাকে প্রোগ্রামিং জানতে হবে। তাছাড়া আরেকটি বিষয় খুব জরুরি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে মানুষের নিড বা প্রয়োজন বোঝা, মানুষের কি প্রবলেম রয়েছে ওইগুলোকে আইডেন্টিফাই করা। তোমার প্রোডাক্ট যদি মানুষের প্রয়োজনকে মিট করতে পারে, মানুষের প্রবলেমসগুলোকে সলভ করতে পারে, এটা অবশ্যই গ্রো করবে, মানুষের কাছে এটা অ্যাপ্রিসিয়েটেড হবে। সো তোমার যদি এই বিষয়ে দক্ষতা থাকে, তাহলে তুমি এই সিস্টেমটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তুমি যদি একবার একটি অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারো, এটা কিন্তু তোমার জন্য একটা পার্মানেন্ট স্থায়ী ইনকাম সোর্স হয়ে যাবে। নেক্সট সিস্টেম বা পদ্ধতি হচ্ছে কন্টেন্ট সিস্টেম। এটি হচ্ছে এমন কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করা যেগুলো দর্শককে আকর্ষণ করে এবং ধরে রাখে। এটা হতে পারে ইউটিউব ভিডিওস, ব্লগস এবং অনলাইন কোর্সেস এটসেট্রা। ধরো একজন ইউটিউবার ও ব্লগস তৈরি করে, একবার যখন ওর চ্যানেলটি ইউটিউবের যেই মনিটাইজেশন রিকোয়ারমেন্ট রয়েছে সেটা ফুলফিল করবে, ও কিন্তু ওই চ্যানেল থেকে ইনকাম করা শুরু করে দিবে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ক্রিয়েট করার জন্য তোমাকে কিন্তু অনেক বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হয় না, কিংবা অনেক বেশি স্কিলফুল হওয়ারও প্রয়োজন হয় না।
হ্যাঁ, অনেক ইউটিউবার রয়েছেন কিংবা যারা অনলাইন কোর্স তৈরি করেন, তারা অনেকেই বিভিন্ন বিষয়ে স্কিলফুল হন, কথা বলেন, এজন্য মানুষ ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু এখানে অন্য একটা দিকও রয়েছে। অনেক ইউটিউবার্স তারা কিন্তু জাস্ট তাদের সহজ ট্যালেন্ট মানুষের কাছে শো করে তারা কিন্তু তাদের চ্যানেল গ্রো করেছেন। সো তোমার যদি কোনো স্কিল থাকে, তুমি অবশ্যই এটা মানুষের কাছে তুলে ধরতে পারো, মানুষকে হেল্প করতে পারো তোমার স্কিলস দিয়ে। কিন্তু যদি তোমার কোনো পার্টিকুলার কোনো স্কিল নাও থাকে, তুমি কিন্তু তোমার সহজাত যে ট্যালেন্ট রয়েছে এটা শো করার মাধ্যমেও কিন্তু তুমি একটি চ্যানেল গ্রো করতে পারো। সো তুমি যদি এই বিষয়ে, এই পদ্ধতিতে আগ্রহী হও, অবশ্যই তুমি এটা ট্রাই করে দেখতে পারো। এখন আমরা কথা বলবো ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে। এটি হচ্ছে এমন একটি সিস্টেম তৈরি করা যেটা একটি বিশাল জনগোষ্ঠীর মধ্যে তোমার প্রোডাক্ট এবং সার্ভিস ডেলিভার করবে। একটি উদাহরণ হতে পারে ই কমার্স বিজনেস। যেমন ধরো একটি অনলাইন স্টোর, যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে বা তাদের কোনো ইনভেন্টরি বা স্টক নেই, তারা বিভিন্ন সাপ্লায়ার্স বা সরবরাহকারীদের সাথে পার্টনারশিপ করে যখন তাদের প্ল্যাটফর্মে একটি অর্ডার আসে, তারা কি করে ওই অর্ডারটি সাপ্লায়ার্সদের কাছে ট্রান্সফার করে দেয় এবং সাপ্লায়ার্সরা ওই অর্ডারটা ক্লায়েন্টের কাছে ডেলিভার করে। এই ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মটি সে কি করে, সে শুধুমাত্র তার পণ্যগুলো প্রমোট করে, মার্কেটিং করে এবং মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। ওর কিন্তু কোনো এখানে স্টকসের কোনো হ্যাসল নেই। তো এই পদ্ধতির কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং তার আশেপাশের অঞ্চলে। কারণ এখন পর্যন্ত আমাদের দেশে কিংবা আমাদের দেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে, বেশিরভাগ মানুষ কিন্তু ক্যাশ পেমেন্ট করে, অর্থাৎ ক্যাশ দিয়ে তারা কেনাকাটা করে। তো হয়তো 5-6 বছরের মধ্যে এটা অনেক পরিবর্তন হবে, অনেক মানুষ কার্ড ইউজ করা শুরু করে দিবে। তো তুমি যদি এখন একটি বিতরণ সিস্টেম যদি ডেভেলপ করতে পারো এবং তোমার সার্ভিস কোয়ালিটি যদি ভালো হয়, তোমার ডেলিভারি টাইমটা যদি অন্যদের তুলনায় কম হয়, তাহলে কিন্তু তুমি কিন্তু একটি বিশাল ইনকাম সোর্স তৈরি করে ফেলতে পারো। এবং যত দিন যাবে, যত বেশি সময় অতিবাহিত হবে, তোমার এই পদ্ধতি কিন্তু গ্রো করতে থাকবে, তোমার এই সিস্টেমটা কিন্তু গ্রো করতে থাকবে। কারণ মানুষ যত বেশি দিন যাবে তত বেশি কার্ড পেমেন্টের দিকে ঝুঁকবে। ফাইনালি আমি যে সিস্টেম বা পদ্ধতি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হিউম্যান রিসোর্স সিস্টেম বা মানব সম্পদ পদ্ধতি। এটি তাদের জন্য যারা বিজনেস করছো কিংবা ফিউচারে বিজনেস করতে চাও। তো মানব সম্পদ পদ্ধতি বলতে কি বোঝায়? এটি হচ্ছে তোমার টিম, তুমি যাদের সাথে কাজ করছো তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার পদ্ধতি। ধরো তোমার একটি ছোট বিজনেস আছে কিংবা একটি প্রজেক্টে কাজ করছো। এখন যদি তোমার টিম সঠিকভাবে কাজ না করে কিংবা তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণ না দেওয়া হয়, তাহলে কি তোমার প্রজেক্ট সফল হবে? হয়তো না, কারণ ভালো টিম ছাড়া বড় সাফল্য পাওয়া যায় না। তুমি যদি তোমার টিমকে ভালোভাবে প্রশিক্ষণ দাও, তাদেরকে তাদের কাজের জন্য প্রশংসা করো, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করো, তাহলে তোমার ব্যবসা বা কাজের গতি অনেক বেড়ে যাবে। যেমন গুগলের মতো যেই বড় বড় কোম্পানিগুলো রয়েছে, তারা তাদের কর্মীদের শুধু কাজের সুযোগ দেয় না, বরং তাদেরকে প্রশিক্ষণ দেয়, নানান ধরনের সুবিধা দেয়, যার ফলে কর্মীরা মোটিভেটেড থাকে এবং কোম্পানির সাফল্যের জন্য মনোযোগ দিয়ে কাজ করে। তোমার যদি একটি বিজনেস থাকে কিংবা ভবিষ্যতে বিজনেস করার ইচ্ছে থাকে, তাহলে তোমাকে অবশ্যই হিউম্যান রিসোর্স সিস্টেম বা মানব সম্পদ পদ্ধতি জানতে হবে। কিভাবে একটি টিমকে সঠিকভাবে পরিচালনা করা যায়, কিভাবে তাদেরকে মোটিভেটেড রাখা যায়, কিভাবে তাদের কাছ থেকে তাদের সর্বোচ্চটা বের করে নিয়ে আসা যায়, এই বিষয়গুলো জানতে হবে। কারণ তোমার টিমের উপর নির্ভর করে তোমার ব্যবসার সাফল্য। কিভাবে তুমি এই সিস্টেমসগুলোকে বাস্তবায়ন করা শুরু করতে পারো? প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন সিস্টেমটি তোমার ইন্টারেস্ট, আগ্রহ এবং স্কিল বা দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং একবার একটি সিস্টেম সিলেক্ট করার পর, চুজ করার পর, তোমাকে অবশ্যই এই বিষয়ে রিসার্চ করতে হবে এবং ভালো একটি প্ল্যান তৈরি করে এগিয়ে যেতে হবে। মনে রাখবে, আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি সিস্টেম তৈরি করা যেটি আমাদের অ্যাবসেন্সেও আমাদের জন্য কন্টিনিউয়াসলি কাজ করবে এবং একটি সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মানি জেনারেট করবে। সো এই সিস্টেমসগুলো ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা ট্রেডিশনাল মেথড যেই জব সিস্টেম রয়েছে এটা থেকে বের হয়ে আমরা কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল যে লক্ষ্য রয়েছে এটাতে পৌঁছাতে পারি। আশা করি তোমাদের কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না, যাতে করে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওসগুলো মিস না করো।
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।